তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1-এর লেকচার নাম্বার 3। আমরা লাস্ট লেকচারে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ছিল রুলার স্কেল, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। তো তাদের মধ্যে হচ্ছে আমরা বলছিলাম যে তাদের সূত্রগুলো নিয়ে কিছু আলোচনা করছিলাম লেকচার 2-তে, এবং লাস্টে আমরা বলছিলাম যে ওই যন্ত্রের কিছু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। তো ওই ত্রুটি হলে আমরা ওই ত্রুটিগুলো কীভাবে সংশোধন করে ম্যাথগুলো করব, সেগুলো নিয়ে আজকের লেকচারে আমরা আলোচনা করব। তো ত্রুটি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা তো হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, যেটা হচ্ছে যে যন্ত্রটা ইউজ করতেছে তার কারণে হয়ে থাকে, এটা তার পার্সোনাল ব্যাপার। আর একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, যেটা যন্ত্রের নিজস্ব ত্রুটির কারণে হিসাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো আমাদের ম্যাথগুলোর মধ্যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে যান্ত্রিক ত্রুটি নিয়ে আলোচনা করবো এবং সেটা সংশোধন নিয়ে রিলেটেড ম্যাথগুলোই আমরা করব। তো আজকের লেকচারে হচ্ছে আমরা যান্ত্রিক ত্রুটি সংশোধন হচ্ছে দুইটা যন্ত্রের জন্য দেখাবো, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা স্লাইড ক্যালিপার্স কি, তার বিভিন্ন সূত্রাবলী, তার বিভিন্ন সংখ্যাগুলো আমরা উল্লেখ করেছিলাম। এখানে হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন অংশগুলো উল্লেখ করা হয়েছে যেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তো একটু নিচে যাই। তো একটা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ ছিল। একটা প্রধান স্কেল পার্ট কী ছিল? কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় ভার্নিয়ার স্কেলে 0 দাগ প্রধান স্কেলের যতটি দাগ সম্পূর্ণ অতিক্রম করে তা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এগুলো এর একক সাধারণত দৈর্ঘ্যের একক হয়ে থাকে। ভার্নিয়ার সমাপতন আরেকটা ছিল ভি। কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় ভার্নিয়ার স্কেলে যত নম্বর দাগ প্রধান স্কেলের কোনো দাগ বরাবর থাকে বা সব থেকে কাছাকাছি থাকে তা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। এর কোনো একক নেই। আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাপ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এর একক হচ্ছে দৈর্ঘ্যের একক সাধারণত। এবং স্লাইড ক্যালিপার্সে ভিসি হতে ছোট কোনো মাপ সে পরিমাপ করতে পারে না, অর্থাৎ একটা স্লাইড ক্যালিপার্স তার যেই ভিসি আছে বা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আছে তার থেকে ছোট কোনো মান পরিমাপ করতে পারে না। এটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি। একটু নিচে যাই। ভিসি এর দুইটা সূত্র ছিল। একটা তো হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভিসির আরেকটা ছিল হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ভিসি ইকুয়ালস টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা তার সংজ্ঞা থেকে আসছে আর কি। ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম, এটা মনে হয় লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র লাস্ট ক্লাসে দেখছিলাম, সেটা হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। তো এই চ্যাপ্টারে যেহেতু আমরা হচ্ছে যান্ত্রিক ত্রুটিটাকে ইন্ট্রোডিউস করলাম, তো যান্ত্রিক ত্রুটি রিলেটেড ওই সংশোধিত সূত্রটা হচ্ছে মাইনাস ই, সাথে একটা মাইনাস ই চলে আসে। বাকিগুলোর পরিচয় যেহেতু তোমরা জানো, আগে লেকচার করে আসছো, যদি না করে থাকো ওইটা একবার দেখে নিও। তো ই এর পরিচয় হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির সূত্রটা হচ্ছে ঘর সংখ্যা, মানে যতটুকু ঘরে ত্রুটি হয়েছে তার সাথে ওই ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবকটা গুণ করলে যে মানটা আসে সেটা হচ্ছে তার যান্ত্রিক ত্রুটি। এখন যান্ত্রিক ত্রুটি ই হচ্ছে, মানে যান্ত্রিক ত্রুটি কীরকম হচ্ছে, প্রকারভেদের উপর ভিত্তি করে ই এর হচ্ছে চিহ্নটা পরিবর্তন হতে পারে। তো প্রথমে আসো, যান্ত্রিক ত্রুটি হচ্ছে 3 প্রকার। প্রথমে হচ্ছে জিরো এরর বা শূন্য ত্রুটি আর কি। স্লাইড ক্যালিপার্সের চুয়াল লাগানো অবস্থায়, সবসময় মনে রাখবে এই ত্রুটিগুলো সবসময় হিসাব করা হয় হচ্ছে স্লাইড ক্যালিপার্সে যে দুটো চুয়াল আছে, এই যে নিচে যে দুটো চুয়াল আছে, এই যে এই দুটো চুয়াল আছে, এই দুটো যখন একদম লাগায় ফেলি, মিশায় ফেলি, তখন হচ্ছে ত্রুটিগুলো হিসাব করা হয়। তো প্রথমে হচ্ছে জিরো এরর বা হচ্ছে শূন্য ত্রুটি, যেটা স্লাইড ক্যালিপার্সের চুয়াল লাগানো অবস্থায় যদি ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ একদম বরাবর থাকে, সেটা হচ্ছে জিরো এরর। ওই ক্ষেত্রে ই এর ডাইরেক্ট মান হচ্ছে 0, এবং তখন সূত্রটা দাঁড়ায় হচ্ছে যদি বসাই দিই ই এর মান 0, তাহলে এলটা দাঁড়ায় হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি, এরকম হয় আর কি। -0 যা থাকা যা কথা না থাকা এক কথায়। তো জিরো এরটা যদি না বুঝো, এখানে একটা চিত্র অঙ্কন করছি, যে এখানে দেখো এই দুইটা চুয়াল হচ্ছে যখন লাগানো অবস্থায় আছে, তখন যদি আমি একটু জুম করি, উপরেরটা তো হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের যেই দাগগুলো আর কি, আর নিচেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগগুলো। তুমি যদি ভালো মতো লক্ষ্য করো, দেখবা যে চুয়াল দুটো লাগানো অবস্থায় এই ভার্নিয়ার স্কেলের 0 দাগটা আর প্রধান স্কেলের 0 দাগটা একদম বরাবর আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ই এর মানটা হবে 0, অর্থাৎ এটা হচ্ছে শূন্য ত্রুটি, বা এটা হচ্ছে জিরো এররের উদাহরণ। জিরো ERROR এরর, এটার উদাহরণ। পরে আরেকটা ত্রুটি হচ্ছে পজিটিভ জিরো এরর।
এক্ষেত্রে হচ্ছে যদি ভার্নিয়ার জিরো দাগ প্রধান স্কেলের জিরো দাগের ডানে থাকে, কোনটার জিরো দাগ কোনটার ডানে, ভার্নিয়ার জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগের ডানে থাকে, সেটা হচ্ছে পজিটিভ জিরো এরর বা ধনাত্মক শূন্য ত্রুটি বলা হয়। ওই ক্ষেত্রে ই এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা হবে একটা পজিটিভ ভ্যালু, এবং তখন এল এর সূত্রটা কিছুটা এরকম দাঁড়ায় যে এম প্লাস ভি ইন্টু ভিসি। এই যে এখানে একটা মাইনাস আছে, এটা হচ্ছে সূত্রের মাইনাসটা, তো ই এর মানটা এখন এখানে পজিটিভই বসাবো, মানে প্লাস ইটা বসাবো, তাহলে প্লাসে মাইনাসে শেষ মুহূর্তে হচ্ছে মাইনাস ই আসতেছে আর কি। তো পজিটিভ জিরো এররে আমরা কেন হচ্ছে ই এর মানটা পজিটিভ নিলাম, একটু চিন্তা করে দেখো। আমি ধরো আরেকটা চিত্র দেখাই, ধরো এই চিত্রটা। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যখন দুইটা চুয়াল পরস্পর লাগানো আছে, তখন আমি যদি একটু ভালো মতো লক্ষ্য করি যে ভার্নিয়ার স্কেলে জিরো দাগটা প্রধান স্কেলে জিরো দাগের একদম ডান সাইড আছে, কিছুটা ডান সাইডে সরে গেছে, এতটুকু ডান সাইডে সরে গেছে। তো একটু চিন্তা করো, আমরা যখন হচ্ছে ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করা শুরু করি, মানে চুয়াল দুইটা আস্তে আস্তে যখন সরানো শুরু করি, তখন এই জিরো দাগটা মানে প্রধান স্কেলটা তো স্থির থাকে, কিন্তু ভার্নিয়ার স্কেলটা আস্তে আস্তে এই পাশে হচ্ছে নড়াচড়া করতে শুরু করে বা হচ্ছে সরতে শুরু করে। এবং জেনারেলি হচ্ছে যদি কোনো ত্রুটি না থাকতো, তাহলে এই জিরো দাগটা এই জিরো দাগের একদম বরাবর থাকতো, এবং পরিমাপ করা শুরু হলে জিরো দাগটা আস্তে আস্তে হচ্ছে পিছনে যাওয়া শুরু করতো এবং পরিমাপটা শুরু হতো। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে জিরো দাগটা যেই মুহূর্তে হচ্ছে যাত্রা শুরু করে এইদিকে, সেই মুহূর্তে হচ্ছে পরিমাপ করাটা শুরু হচ্ছে, তাই তো? এখন এটার ক্ষেত্রে একটু দেখো, এই স্কেলের ক্ষেত্রে চুয়াল দুইটা লাগানো অবস্থা সত্ত্বেও বা চুয়াল দুইটা যদিও লাগানো আছে, তবুও দেখা যাচ্ছে যে হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগের ডান পাশে কিছু পরিমাণ মান হচ্ছে সে অতিক্রম করে আছে আগে থেকে। তার মানে কি, আমি হিসাব করার আগে কিছু পরিমাণ হিসাব এখানে আগে থেকে হয়ে আছে। কেন? কারণ হচ্ছে আমরা বলছি যে যেই মুহূর্তে হচ্ছে ভার্নিয়ার জিরো দাগটা হচ্ছে এই দিকে হচ্ছে চলা শুরু করে, সেই মুহূর্তে গণনা শুরু হয়ে যায়। এখন দেখো, আমার গণনা শুরু করার আগে সে কিছুটা সরে আসে বা কিছুটা চলে গেছে কিছুটা সামনে। তার মানে কি, আমার হিসাব করার আগে এখানে কিছু হিসাব হয়ে আছে। তো আমরা সূত্র কী পড়ছিলাম, এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস ই। এখন এখানে যেহেতু আমার হিসাব শুরু করার আগে থেকে কিছু পরিমাণ হিসাব আছে, যে এতটুকু হিসাব করা আছে, তো আমার কাজকে এই ত্রুটিটা যদি আমার দূর করতে হয়, তাহলে অতিরিক্ত যে হিসাবটা করা আছে সেটা আমার কি বাদ দিয়ে নিতে হবে। মানে কিছুটা এরকম যে আমার শূন্য হিসাব করার আগে এখানে হচ্ছে 2 হিসাব হয়ে আছে, কিছুটা এরকম আর কি। বা হচ্ছে ধরো আমার যদি কোনো কিছুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে সে যদি এখান থেকে এখানে আগে থেকে যদি 2 পরিমাণ হিসাব করে থাকে, তাহলে আমি আসলে হিসাব করে পাবো হচ্ছে 6। তো 6 তো আমার আসল মান ছিল না, 2 আগে থেকে হিসাব করে আছে, তো ওই 2টা আমার মাইনাস করতে হবে। তো এই জন্য সূত্রে যেহেতু আগে থেকে মাইনাস আছে, এই জন্য হচ্ছে এই ধরনের ত্রুটির ক্ষেত্রে ইটাকে আমরা পজিটিভ ধরি, যাতে হচ্ছে যে অতিরিক্ত ভ্যালু এখানে আগে থেকে হিসাব করা আছে, সেই হিসাবটা এখান থেকে মাইনাস হয়ে যায় বা বাদ হয়ে যায়। আচ্ছা, তো এটা হচ্ছে পজিটিভ জিরো এররের উদাহরণ। পজিটিভ বানানো হয়েছে না, পজিটিভ জিরো ERR। আশা করি বুঝতে পারছো। লাস্ট টপিক হচ্ছে মানে স্লাইড ক্লিপার্সের জন্য নেগেটিভ জিরো এরর। নেগেটিভ জিরো এরর হচ্ছে যদি ভার্নিয়ারের জিরো দাগ, এখন কিছুটা উল্টা আর কি, ভার্নিয়ার জিরো দাগ প্রধান স্কেলে জিরো দাগের বাম সাইডে থাকে, তাহলে তাকে নেগেটিভ জিরো এরর বলে। তখন ই এর চিহ্ন তখন হয় মাইনাস, এবং এল এর সূত্রটা দ্বারা কিছুটা এরকম, এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস এই ই এর চিহ্নটা এখন ভিতরে হবে মাইনাস ই, তার মানে দাঁড়ায় হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি প্লাস ই। ঠিক আছে? আচ্ছা, তো সূত্রটা কিছুটা এরকম দাঁড়ায়। তার মানে এই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে যে ত্রুটিটা ছিল সেটা আমি কী করছি, অ্যাড করে দিছি। আগে ত্রুটিটা কী করছিলাম, সাবস্ট্র্যাক্ট বা মাইনাস করে দিয়েছিলাম। তো নেগেটিভ জিরো এররের ক্ষেত্রে আমরা কেন ত্রুটিটা অ্যাড করি, চলো একটু দেখি। তৃতীয় একটা চিত্র। এখন এই চিত্রের ক্ষেত্রে দেখো, একটু জুম করি। আমি আগেই বলছিলাম ত্রুটিগুলো হিসাব করা হয় চুয়াল দুইটা লাগানো অবস্থায়, তো চুয়াল দুইটা লাগাই রাখছি, সুন্দর কথা। এবং আমরা এটাও দেখলাম যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ভার্নিয়ার স্কেলটার ডান দিকে চলা শুরু না করে, ততক্ষণ পর্যন্ত হিসাব হবে না। অর্থাৎ হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে জিরো দাগটা আছে, প্রধান স্কেলে জিরো দাগটাকে যতক্ষণ পর্যন্ত পার না করতেছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে কোনো হিসাব এখানে হবে না। সরি, একটু বাইরে থেকে সাউন্ড আসছিল, এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু পজ করার প্রয়োজন হচ্ছে। তো যেটা বলতেছিলাম, যে ভার্নিয়ার স্কেলটা যতক্ষণ পর্যন্ত ডানে না সরতেছে, বা যদি আরেকটু স্পেসিফিকলি বলি, যতক্ষণ পর্যন্ত ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগটাকে অতিক্রম করা শুরু না করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হিসাব হয় না। কারণ হিসাবগুলো আমরা প্রথমেই নিচ্ছি হচ্ছে প্রধান স্কেল থেকে। এখন যতক্ষণ পর্যন্ত এই জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগটাকে অতিক্রম না করে, ততক্ষণ পর্যন্ত স্কেলের কোনো হিসাব হচ্ছে না। তো এখন একটু চিন্তা করো, আমি হিসাব শুরু করার আগেও দেখা যাচ্ছে যে হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগের বামে আছে। এখন চিন্তা করো, আমি যদি এটাকে একটু হিসাব করা শুরু করি,
ধরো আমি হিসাব শুরু হয়ে গেছে বা হচ্ছে এই ভার্নিয়ার স্কেলটাকে হচ্ছে আমি ডান দিকে হচ্ছে সরানো শুরু করলাম, কিন্তু আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত ভার্নিয়ার স্কেলে জিরো দাগটা প্রধান স্কেলে জিরো দাগকে অতিক্রম না করতেছে ততক্ষণ পর্যন্ত এই স্কেলটা কোনো হিসাবই করবে না। তাহলে এখন চিন্তা করো তো, আমি যদি এটাকে ডান দিকে সরাই, আমি হিসাব শুরু করে দিছি, তাহলে কি এখানে কি কিছু সময় পর্যন্ত বা কিছুক্ষণ পর্যন্ত কি কোনো হিসাব হবে? উত্তর হচ্ছে না। কেন হবে না? কারণ হচ্ছে এই যে মাত্র বললাম, যতক্ষণ পর্যন্ত এই জিরো দাগটা ওই প্রধান স্কেলে জিরো দাগকে অতিক্রম না করতেছে ততক্ষণ পর্যন্ত হিসাব শুরু হবে না। তো আমি যেই মুহূর্তে হিসাবটা শুরু করছি, এই জিরো দাগটা যতক্ষণ পর্যন্ত এই জিরো দাগ এর এই যে এই লাইনটা আছে এই দাগটা অতিক্রম করা না শুরু করলো ততক্ষণ পর্যন্ত হিসাব হবে না। তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো আমার যদি কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, যেমন আমি দৈর্ঘ্য মাপতেছি, ধরো এটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে, কিন্তু আমাকে এই স্কেলটা দেখাবে তার থেকে কম, ধরো সেখানে আমাকে দেখালো হচ্ছে 3 মিটার। জাস্ট বুঝাইলাম আর কি, 5 মিটার 3 মিটার দিয়ে এত বড় মান হচ্ছে স্কেল এই স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা যাবে না, ধরো মিলিমিটারে দিই। তো আমি মাপতে চাচ্ছি 5 মিলিমিটার, কিন্তু আমি হিসাব করা শুরু করে দিছি, কিন্তু এই স্কেলটা এখনও হিসাব করা শুরু করেনি, কারণ হচ্ছে জিরো দাগটা প্রধান স্কেলে জিরো দাগটা এখনও পার করে নাই। যেই মুহূর্তে পার করবে সেই মুহূর্তে হিসাব করা শুরু করবে। তার মানে একটু চিন্তা করো তো, আমি হিসাব করা শুরু করতেছি কিন্তু স্লাইড ক্যালিপার্সটা কোনো হিসাব করতেছে না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। তার মানে কি আমি যতটুকু হিসাব করার কথা ছিল তার থেকে কি কম হিসাব করতেছে সে। তো সেক্ষেত্রে আমি কি করব? ধরো যদি এখানে ত্রুটি কতটুকু হয়েছে, 2 মিলিমিটার ত্রুটি হয়েছে, তাহলে যদি আমার প্রকৃত হিসাব পেতে হয় তাহলে এখানে যে আমি ত্রুটি ইটা পেলাম, এই ইটা কি ওই আমার হিসাব করা মানের সাথে যোগ করে দিতে হবে, তাই তো? যোগ করে দিলাম, যোগ করে দিলেই হচ্ছে আমি এখানে 5 মিলিমিটার পেয়ে যাব। সহজ কথা। তো এই জন্য আমরা তো সূত্র জানি L ইকুয়ালস টু m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস ই। তো সূত্রে যেহেতু আগে থেকে মাইনাস আছে, এই মাইনাসটাকে যদি আমার প্লাস করতে হয়, এই ধরনের ত্রুটির ক্ষেত্রে ই এর মানটাকে নেগেটিভ ধরা হয়, ঠিক আছে? এবং এই ত্রুটিটা হচ্ছে নেগেটিভ জিরো এরর। আশা করি বুঝতে পারছো। তো ত্রুটি হচ্ছে 3 রকম স্লাইড ক্যালিপার্সে, একটা জিরো এরর, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। এবং আমরা যে সূত্র পাইছিলাম এটা সংশোধিত রূপ হচ্ছে L ইকুয়ালস টু m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস ই, যেখানে মাইনাসটা হচ্ছে সূত্রে মাইনাস, এটা নিয়ে আমার কোনো ঘামাঘামি হাত বা হচ্ছে মাথা ঘামানোর দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে আমাকে কি শর্ত দেওয়া আছে, মানে ভার্নিয়ারের জিরো দাগটা প্রধান স্কেলের জিরো দাগের কোন সাইডে আছে তার উপর ভিত্তি করে ইয়ার চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে, মানে ইয়ে নিজস্ব চিহ্ন চেঞ্জ হবে, সূত্রের চিহ্নটা না। ইয়ার চিহ্নের উপর ভিত্তি করে পরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, এরকম চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তবে তোমাদের হচ্ছে বোর্ড লেভেলে হচ্ছে এই ধরনের ম্যাথ খুবই কম দেয় এরকম ত্রুটিযুক্ত। আমরা ম্যাক্সিমাম যে ম্যাথগুলো করবো সব ম্যাথই হচ্ছে যান্ত্রিক ত্রুটিটাকে ইটাকে জিরো ধরেই নেওয়া হয়। তবু আমরা হচ্ছে কয়েকটা উদাহরণ করি জাস্ট সান্ত্বনার খাতিরে আর কি। তো ধরো আমি এখানে হচ্ছে কোনো কিছু একটা পরিমাপ করছি, এবং পরিমাপ করার পর ভার্নিয়ার স্কেলে যে পার্টটা আছে সেই পার্টটার আমি ছবি তুলে তোমাকে দেখালাম। তো আমরা হচ্ছে হিসাব নিকাশগুলো করব। তো প্রথম কাজ হচ্ছে আমার হচ্ছে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেখান থেকে ডাটাগুলো তুলে আনা। তো উদ্দীপকে কী বলছে যে এখানে একটা হিসাব করে দেওয়া আছে, হিসাবের ছবি দেওয়া আছে তোমার কাছে। এখন বলছে যে পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্যটা কতটুকু হবে। এখন দৈর্ঘ্য কতটুকু হবে তার জন্য তোমাকে 3টা শর্ত দিয়ে আছে, 3 শর্তের ভিত্তিতে তোমার 3 রকম দৈর্ঘ্য আসবে। তো আগে কী কী দেওয়া আছে একটু লিখি, মানে চিত্র থেকে আমি কী কী পাচ্ছি। দেওয়া আছে এখানে ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক সরাসরি দেওয়া আছে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। এখন আমার কাজ হচ্ছে প্রধান স্কেল পার্টটা বের করা, এম। প্রধান স্কেল পার্টটা আমি যদি একটু জুম করি, প্রধান স্কেল পার্টের পরিচয় কী ছিল? প্রধান স্কেল পার্টের পরিচয় ছিল যে হচ্ছে ভার্নিয়ার স্কেলে জিরো দাগটা প্রধান স্কেলে কতগুলো দাগ সম্পূর্ণ অতিক্রম করছে। তাহলে এটা যদি 2, মানে হচ্ছে এটা যেহেতু মিলিমিটার এককে, তাহলে এটা কত মিলিমিটার? সবগুলো যেহেতু মিলিমিটার এককে, তাহলে এটা হচ্ছে 20 মিলিমিটার। তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28 মিলিমিটার সম্পূর্ণরূপে অতিক্রম করছে, ঠিক আছে? তার মানে এম এর মান হচ্ছে 28 মিলিমিটার। আচ্ছা, 28 মিলিমিটার। তো এখন হচ্ছে বাকি রইল ভি, ভার্নিয়ার সমাপতন। তো দেখি ভার্নিয়ার সমাপতনটা কত। ভার্নিয়ার সমাপতন ছিল হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা প্রধান স্কেলে কোনো একটা দাগের একদম সরাসরি মিলে যাবে, বরাবর মিলে যায়। তাহলে একটু চিন্তা করি, 0 মিলে না, 1 মিলে না, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নাম্বার দাগটা প্রায় কাছাকাছি চলে আসছে। একটু এটা সরু, হ্যাঁ 8 নাম্বার দাগটা প্রায় কাছাকাছি আছে, কিন্তু একদম বরাবর মিলে নাই। আচ্ছা দেখি কোনোটা আছে কিনা বরাবর। 8, 9, এই যে 10, এই 10 নাম্বার দাগটা একদম বরাবর আছে, একদম বরাবর না, এরপরেও একটা আছে,
11 নম্বর দাগটাও একদম বরাবর চলে আসে, কিন্তু প্রথম যেটা একদম বরাবর চলে আসে সেটাই আমি নেব। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 নম্বর দাগটা একদম বরাবর চলে আসছে, তো সেটাই আমরা বসাবো। আমার চোখেরও ভুল হতে পারে, তোমরা ধরে নাও এটা হচ্ছে যে আমার পার্সোনাল ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি। আচ্ছা 10, তবে আমি ধরে নিলাম আপনার 10ই। তোমার হচ্ছে পরীক্ষায় এত সুন্দর করে ছবি তুলে তো দেবে না, তোমাকে জাস্ট উদ্দীপকে বলে দেবে আর কি ভার্নিয়ার সমাপতন কত। এখন প্রথম প্রশ্নের জন্য আসি। প্রথম প্রশ্নে বলছে যে ভার্নিয়ারের মানে আমাকে পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্য বের করতে হবে যখন ভার্নিয়ার 0 দাগ প্রধান স্কেলে 0 দাগ বরাবর থাকে। এটা কার শর্ত ছিল? 0 এররের ক্ষেত্রে। বানান হয় নাই, 0 এরর এর ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে 0। তাহলে আমি ডাইরেক্ট সূত্র বসাই দিই। এল ইকোয়াস টু কী ছিল? এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস ই। তো ই এর মান তো 0, তাহলে বাকিগুলো মান বসাই। 28 প্লাস হচ্ছে 10 ইন্টু 0.05 মাইনাস 0। ই এর মান 0 বসাই দিলাম, যাও ম্যাথের খাতিরে বসাই দিলাম। তো এটা ক্যালকুলেট করলে 28.5 মিলিমিটার। এটা প্রথমটার ক্ষেত্রে গেল। 2 নম্বরটাতে আসি। 2 নম্বরে বলছে ভার্নিয়ারের 0 দাগ প্রধান স্কেলের 0 দাগের 2 ঘর ডানে অবস্থিত। মনে রাখবা সংখ্যাটা ভালো মতো মনে রাখবা, সংখ্যাটা কার সাপেক্ষে বলা হয়েছিল? ভার্নিয়ার 0 দাগ প্রধান স্কেলের 0 দাগের 2 ঘর ডানে আছে। তার মানে কি এটা কোন এরর হইল? এটা হচ্ছে পজিটিভ এরর। কীভাবে? 2 ঘর প্রধান স্কেলের 0 দাগের 2 ঘর ডানে আছে। ডানে থাকা মানে কি আগে থেকে 2 ঘর সমপরিমাণ সে আগে থেকে পরিমাপ করে আছে আমার হিসাব শুরু করার আগে। তার মানে এটা হচ্ছে পজিটিভ এরর, পজিটিভ 0 এরর। মানে এক্ষেত্রে ই এর মানটা হচ্ছে প্লাস বসাবো। এখন ই এর মানটা আগে আমার বের করতে হবে। তো ই এর সূত্র আমি বলছিলাম যতটুকু ঘর সংখ্যা ত্রুটি, ঘর সংখ্যা ইন্টু ভিসি। আর এই ক্ষেত্রে যেহেতু ই প্লাস, তাহলে তার সামনে একটা প্লাস চিহ্ন বসাই দিলাম। তাহলে ঘর সংখ্যা কত? ঘর সংখ্যা হচ্ছে 2 ঘরের ত্রুটি হয়েছে, আর ভিসি হচ্ছে 0.05, তাহলে হচ্ছে 0.1 এত মিলিমিটার, তাই তো? 0.1 মিলিমিটার। তাহলে ত্রুটি হচ্ছে পজিটিভ 0.1 মিলিমিটার। তাহলে এখন তো এল বের করা খুব একটা কঠিন ব্যাপার না। এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস ই। তাহলে এম হচ্ছে পাইছিলাম 28, ভি পাইছিলাম হচ্ছে 10, ভিসি 0.05 মাইনাস ই। ই এর মান হচ্ছে প্লাস 0.1। ব্যাঙ্গে দেখাইলাম, দেখি কত আসে। 28 প্লাস 10 ইন্টু 0.05 মাইনাস 0.1, একটু কমে যাবে, 28.4 মিলিমিটার গেল। তো 3 নম্বরে আসে এখন। 3 নম্বর বলছে দৈর্ঘ্য বের করো যখন ভার্নিয়ার 0 দাগটা প্রধান স্কেলের 0 দাগের 2 ঘর বামে অবস্থিত। তার মানে আমার হিসাব শুরু হয়ে গেছে কিন্তু সে এখনও হিসাব শুরু করেনি। মানে এটা কোন এরর? নেগেটিভ 0 এরর। তাহলে আবার একই জিনিস, জাস্ট ই পরিমাপটা করো। এখন ই এর সামনে জাস্ট চিহ্নটা হবে মাইনাস। কতটুকু ঘরের ত্রুটি হচ্ছে? 2 ঘরের। আর ভার্নিয়ার ধ্রুবক ছিল 0.05, তাহলে মাইনাস 0.1 মিলিমিটার। তাহলে সংশোধিত দৈর্ঘ্যটা হবে এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস ই। বসায় দেওয়া আবার 28 প্লাস হচ্ছে 10 ইন্টু 0.05 মাইনাস 0.1। আচ্ছা, তাহলে বসালে এখন 28 পয়েন্ট, আগে হয়তো 5 আসছিল, এক পরিমাণ বেড়ে যাবে, তাহলে 28.6 মিলিমিটার। আশা করি এই 3টা ম্যাথ বুঝতে পারছো। তোমাদের যদি হচ্ছে বোর্ড পরীক্ষায় এরকম ত্রুটিযুক্ত ম্যাথ দেওয়াও হয়, তাহলে হচ্ছে এরকম সিম্পল কিছু ম্যাথ দেওয়া হবে আর কি, এত গেজাবে না আর কি জিনিসটাকে। তোমরা যদি হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখো, দেখবে হচ্ছে ঘুরাই ফিরে এরকমই কিছু ম্যাথ দেওয়া আছে, জাস্ট সরাসরি তোমাকে বলা নাই যে ত্রুটি কতটুকু। এরকম প্রশ্নে বলা থাকতে পারে যে ভার্নিয়ার 0 দাগ প্রধান স্কেলে 0 দাগের 2 ঘর বামে বা 5 ঘর বামে বা 5 ঘর ডানে, এরকম প্রশ্ন মানে এরকম জিনিস বা এরকম হিন্ট প্রশ্নে বলা থাকতে পারে। আচ্ছা, তো এটা তো গেল স্লাইড ক্যালিপার্সের জন্য ত্রুটি। এখন আসে স্ক্রুগজ। আমরা হচ্ছে স্ক্রুগজ তো দেখছিলামই, 2 নম্বর লেকচার যদি না দেখে থাকো সেখানে দেখে আসতে পারো। সেখানে হচ্ছে স্ক্রুগজটাকে যত ভালো মতো সম্ভব বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো স্লাইড ক্লিপার্স থেকে হচ্ছে অধিক সূক্ষ্ম যন্ত্র হচ্ছে একটা স্ক্রুগজ। এখন আজকে হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য জাস্ট 2টা জিনিস, 2টার নাম তোমার একটু মনে রাখতে হবে। আর 2টা জিনিস আর কি টোটাল, মানে 3টা জিনিস টোটাল। এটা হচ্ছে কি স্পিন্ডল, যেটা হচ্ছে ঘুরতে পারে, আর এটার নাম হচ্ছে অ্যানভিল, যেটা স্থির থাকে।
আর এখানে যে হচ্ছে এই স্ক্রু গজটা আছে, যেটা স্ক্রুয়ের মতো করে, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ এই জিনিসটাকে ধরে যদি আমি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরাই, তাহলে আস্তে আস্তে হচ্ছে এই স্পিন্ডলটা এই দিকে সরা শুরু করবে এবং আস্তে আস্তে এই মুখটা উন্মুক্ত হতে শুরু করবে। এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাই, এটা যদি আস্তে আস্তে উন্মুক্ত হওয়া শুরু করে, তাহলে এই স্কেলটাও আস্তে আস্তে পিছাতে শুরু করবে এবং পরিমাপ করা শুরু হয়ে যাবে বা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা স্ক্রু গজের কয়েকটা অংশ ছিল, মানে হিসাব নিকাশের জন্য কয়েকটা রাশি সম্পর্কে জানা থাকতে হবে আমাদের। একটা তো ছিল রৈখিক স্কেল পার্ট, একটা বৃত্তাকার স্কেল পার্ট, আর একটা হচ্ছে লঘিষ্ঠকরণ। এখানে হচ্ছে সংখ্যাগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, আমি একটু সামনে যাই। এখন পরিমাপ করা। তো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের মতো একটা স্ক্রু গজের জন্য একটা ধ্রুবক সংখ্যা আছে, এবং সেটা হচ্ছে তার পিচ না, সেটা হচ্ছে তার লঘিষ্ঠকরণ। পিচটা কী ছিল? বৃত্তাকার স্কেলের সম্পূর্ণ ভাগ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে বা যে দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে পিচ। এখন স্ক্রু গজের পিচটাকে যদি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে তার লঘিষ্ঠকরণ। এবং হচ্ছে একটা স্ক্রু গজ তার লঘিষ্ঠ গণন থেকে ছোটো কোনো কিছু পরিমাপ করতে পারে না। আচ্ছা, তো স্ক্রু গজের আমরা বেসিক সূত্রটা লাস্ট ক্লাসে দেখছিলাম, D=L+C×LC, এতটুকু ছিল। কিন্তু আজকে যেহেতু আমরা এরর এনেছি বা যান্ত্রিক ত্রুটি এনেছি, তো সেটার জন্য সংশোধিত সূত্র হচ্ছে L+C×LC-C, ঠিক আগেরটার মতো। তো যেহেতু সূত্রটাও দেখতে হুবহু আগেরটার মতো, অবশ্যই তার ত্রুটিও সেই তিনটাই থাকতে হবে। তো চলো দেখি তিনটা ত্রুটি কী কী। তো পরিচয় জানোই, যান্ত্রিক ত্রুটি। এই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির সূত্রটা হবে, আগের ক্ষেত্রে ছিল কি, ঘর সংখ্যা বা দাগ সংখ্যা ইন্টু কি ভিসি ছিল। এই ক্ষেত্রে হচ্ছে ধ্রুবকটা হচ্ছে এলসি, তো এলসি দ্বারা গুণ করে দিলাম। স্ক্রু গজের ত্রুটিও ভার্নিয়ার স্কেলের ত্রুটির মতোই হচ্ছে তিন প্রকার। একটা তো হচ্ছে জিরো এরর, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। জিরো এরর মানে কি, আমি হচ্ছে চিত্রটা দেখানোর আগে তোমাদের বুঝাই দিই আমি কোন পার্টটা এঁকেছি। আমি হচ্ছে জাস্ট এই পার্টটুকুর হচ্ছে আলাদা করে একটা ছবি এঁকেছি, ঠিক আছে? তোমার এতটুকু মনে রাখতে হবে, যখন আমি স্ক্রুটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো শুরু করি, সেই মুহূর্তে এটা হচ্ছে হিসাব করা শুরু করবে এবং ডান দিকে চলা শুরু করবে স্ক্রুটা। আচ্ছা, তো স্বাভাবিক অবস্থায় আমরা যখন ত্রুটি হিসাব করি, যান্ত্রিক ত্রুটি হিসাব করার জন্য আমাদের সবসময় চুয়াল দুটো লাগানো থাকতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে স্পিন্ডল আর এনভিল হচ্ছে মিশানো থাকতে হবে। তো আমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ধরো হচ্ছে এটাকে মিশিয়ে দিলাম। তো ধরো ত্রুটিহীন একটা যন্ত্র আমার কাছে আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সেই ত্রুটিহীন যন্ত্র। আমি এই চিত্রটাকে একটু সামনে আনি। ধরো আমি হচ্ছে এই চিত্র নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে একটা ত্রুটিহীন যন্ত্রের ক্ষেত্রে। একটা স্ক্রু গজের একটা তো ছিল হচ্ছে প্রধান স্কেল, যেটা হচ্ছে নড়াচড়া করতে পারতো না। সেটা হচ্ছে একটা লাইনের উপর অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতো। আস্তে আস্তে স্ক্রুটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে এই জিনিসটা আস্তে আস্তে পিছনে যাওয়া শুরু করবে, এবং এই যে এখানে যে প্রধান স্কেলটা ছিল এটা আস্তে আস্তে উন্মুক্ত হওয়া শুরু করবে। তো এই জিনিসটার যখন হচ্ছে ধরো দুইটা আমি দাঁত লাগাই দিছি, তো লাগানো অবস্থায় যদি কোনো যন্ত্রের ত্রুটি না থাকে, ঠিক স্লাইড ক্যালিপার্সের মতো এখানেও দেখবা প্রধান স্কেলে যে জিরো দাগের যে লাইনটা আছে, আর হচ্ছে এখানে যে স্ক্রু গজটা ছিল, স্ক্রু গজের যে হচ্ছে বৃত্তাকার স্কেলটা আছে, তার যে জিরো দাগটা আছে একদম বরাবর থাকবে, অর্থাৎ অ্যালাইন করা থাকবে। এই ক্ষেত্রে এই যন্ত্রের কোনো ত্রুটি নেই, অর্থাৎ তুমি যা পরিমাপ করবে সেটা হচ্ছে প্রকৃত পরিমাপ হবে, তোমার ব্যক্তিগত ত্রুটি বাদে। তো এই ক্ষেত্রে জিরো, এটা হচ্ছে জিরো এরর। তো এই ক্ষেত্রে সূত্রের রূপটা দ্বারা কীরকম, D=L+C×LC, -0 যা থাকা যা কথা, না থাকা এক কথাই। আচ্ছা, এক্ষেত্রে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলেও চলবে আর কি। তো পরে আসো, আমি কি বলছিলাম যে হচ্ছে স্ক্রু গজটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাই, তাহলে আস্তে আস্তে এই স্ক্রু গজটা ডান দিকে সরা শুরু করে, তাই তো? এবং যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, তাহলে হচ্ছে এই যে পার্টটা, সেটা যেহেতু যদিও গোলাকার, আমি এটাকে হচ্ছে একদম বরাবর যদি দেখবা কিছুটা স্কোয়ার শেপের মতো লাগে আগে দূর থেকে দেখলে। তো এটা আস্তে আস্তে হচ্ছে এই বরাবর নিচে নামতে শুরু করে। যদি নিচে নামলে কী হবে, এই জিরো দাগটা আস্তে আস্তে, এই যে বৃত্তাকার স্কেলের যে জিরো দাগটা, এটাও আস্তে আস্তে নিচে নামা শুরু করবে এবং হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণ আগেই বলছিলাম যে ত্রুটি হিসাব করার জন্য চুয়াল দুটাকে আগে লাগানো থাকতে হয় যান্ত্রিক ত্রুটি হিসাব করার সময়। তো এখন চিন্তা করো, আমি চুয়াল দুইটা লাগাই দিয়েছি বা মিশাই দিয়েছি, একদম টাইট ফিট করে মিশাই দিয়েছি। তবু আমি দেখতেছি যে হচ্ছে বৃত্তাকার স্কেলে যে জিরো দাগটা, প্রধান স্কেলের জিরো দাগের একদম কি আছে, নিচে আছে। নিচে চলে আসা মানেটা কি? নিচে চলে আসা মানে হচ্ছে আমি হিসাব শুরু করার আগেও এখান থেকে কিছু হিসাব আগে থেকে হয়ে আছে,
কারণ আমি বলছি যে মুহূর্তে হচ্ছে তুমি এটাকে বৃত্তাকার স্কেলটাকে ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবা, আস্তে আস্তে হচ্ছে স্কেলটা ডান দিকে সরা শুরু করবে এবং হিসাব শুরু হয়ে যাবে। তো এখানে দেখো আমি চুয়াল লাগাই দিছি, হিসাব এখনও শুরু করি নাই, অথচ শুরু করার আগে দেখা যাচ্ছে যে হচ্ছে এই জিনিসটা ওই হিসাব করার মতো হয়ে আছে আর কি, মানে জিরো দাগটা হচ্ছে প্রধান স্কেলে জিরো দাগের নিচে চলে আসছে। তার মানে কি আমি হিসাব শুরু করার আগে এখানে কিছু পরিমাণ হিসাব আগে থেকে হয়ে আছে। তো এই ত্রুটিটাকে বলা হয় হচ্ছে পজিটিভ এরর। এই ক্ষেত্রে হবে পজিটিভ এবং এটা হবে পজিটিভ জিরো এরর। আচ্ছা, যেহেতু হিসাব আগে থেকেই হয়ে আছে, তার মানে ধরো এখানে হচ্ছে হিসাব করার পর ধরে নাও এখানে হিসাব করার পর হচ্ছে 0.2 মিলিমিটার, মানে হিসাব ছাড়া আমি কোনো হিসাব করি নাই, তবুও এখানে 0.2 মিলিমিটার পরিমাণ হিসাব আগে থেকে হয়ে আছে। তাহলে আমি যদি এই ক্ষেত্রে 5 মিলিমিটার দৈর্ঘ্যের কোনো কিছু বা ব্যাসের বা দৈর্ঘ্যের যেটাই বলো কোনো কিছু যদি পরিমাপ করি, এটা আমাকে 5 মিলিমিটার দেখাবে না 5.2 মিলিমিটার দেখাবে? অবশ্যই সেটা আমাকে 5.2 মিলিমিটার দেখাবে, 5.2 মিলিমিটার দেখাবে। তাহলে আমার দায়িত্ব কি? আমার তো দরকার হচ্ছে 5 মিলিমিটার দেখানো। তো এখানে যে ত্রুটিটা হয়েছিল এই ত্রুটিটা আমার এখান থেকে মাইনাস করতে হবে। তো সেক্ষেত্রে আমি কী করব, 5.2 থেকে ওই যে যেটা ছিল, মানে এর মানটা কত ছিল 0.2, এটা আমি মাইনাস করে দেব। করে দিলেই আমি প্রকৃত ভ্যালু অর্থাৎ 5 মিলিমিটারটা পেয়ে যাব। এই জন্য এই ত্রুটিটাকে বলা হয় পজিটিভ জিরো এরর, কারণ সূত্রের মধ্যে আগে থেকে একটা মাইনাস আছে। তো তুমি যদি এর চিহ্ন এখানে মাইনাস বসায় দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5.2 থেকে 5.4 হয়ে যাবে, যেটা আমার কাম্য না। তো এই জন্য এই ধরনের ত্রুটিকে হচ্ছে পজিটিভ জিরো এরর বলা হয়। তো সংজ্ঞাটা একটু দেখে আসি। পজিটিভ জিরো এররের ক্ষেত্রে হচ্ছে অ্যানভিল এবং স্পিন্ডল লাগানো অবস্থায় যদি বৃত্তাকার স্কেলে জিরো দাগটা বেস লাইন হচ্ছে প্রধান স্কেলে যে লাইনের উপরে বা নিচে হচ্ছে 0, 1, 2, 3 এই নাম্বারগুলো দাগ কাটা থাকে আর কি। তো জিরো দাগটা বেস লাইনের নিচে থাকে, এই যে দেখে আসি, এই যে দেখো বৃত্তাকার স্কেলে যে জিরো দাগটা প্রধান স্কেলে যে বেস লাইনটা ছিল এই বেস লাইনের নিচে আছে। তো এই ধরনের ত্রুটিকে বলা হয় পজিটিভ জিরো এরর। তো ঠিক একই ঘটনা যদি উল্টায় দিই, যে বৃত্তাকার স্কেলে জিরো দাগটা প্রধান স্কেলের বা হচ্ছে যেই রৈখিক স্কেলটা ছিল তার বেস লাইনের উপরে আছে, এটাকে নির্দেশ করে। আমি আগেই বলছি যে ঘড়ির কাঁটা বিপরীতে ঘোরালে এই জিনিসটা সামনে যাওয়া শুরু করে, হিসাব শুরু হয়ে যায়, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে আস্তে আস্তে চুয়াল দুইটা লাগতে থাকে বা মুখ বন্ধ হইতে থাকে। এখন স্বাভাবিকভাবে একটা ত্রুটিহীন যন্ত্রের ক্ষেত্রে সিনারিওটা কিছুটা এরকম হওয়ার কথা, যে বৃত্তাকার স্কেলে জিরো দাগটা প্রধান স্কেলে জিরো দাগের একদম বরাবর আছে। কিন্তু যদি এরকম হয় যে বৃত্তাকার স্কেলে জিরো দাগটা আমি দাঁত মিশাই দিছি, কিন্তু বৃত্তাকার স্কেলে জিরো দাগটা এখনও প্রধান স্কেলে জিরো দাগের বরাবর আমি নামাইতে পারি নাই, মানে আমি এখনও হিসাব শুরু করার পর্যায়েও তাকে নিয়ে যেতে পারি নাই, তার মানে এটা কী নির্দেশ করতেছে? তার মানে এটা নির্দেশ করতেছে যে আমি যদি এখন ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোনো কিছু একটা হিসাব শুরু করতেছি, কিন্তু আমাদের স্কেলের বৈশিষ্ট্যটা কী ছিল, যে যতক্ষণ পর্যন্ত সাহায্যকারী যে স্কেলটা আছে ওই স্কেলটা প্রধান স্কেলে জিরো দাগটাকে অতিক্রম করা শুরু না করে ততক্ষণ পর্যন্ত আমরা হিসাব সেটাকে ধরবো না, বা সেখানে আসলে হিসাব নিকাশ কোনো শুরুই হয় নাই, তাই না? তাহলে এখন চিন্তা করো, আমি যদি ধরো এই অবস্থায় দুইটা দাঁত লাগাই দিছি, এখন দেখলাম যে যন্ত্রের রূপটা কিছুটা দেখতে এরকম, যে বৃত্তাকার স্কেলে জিরো দাগ প্রধান স্কেলে জিরো দাগের উপরে আছে। তো আমি যদি হিসাব করা শুরু করি, তোমার মতে কী হবে? এটা কি আমাকে হিসাবে কম দেখাবে না হিসাবে বেশি দেখাবে? আরেকবার বলে দিই যে এই জিনিসটা হিসাব তখনই শুরু হবে যখন সহকারী স্কেলে জিরো দাগটা প্রধান স্কেলে জিরো দাগটাকে অতিক্রম করবে, তখন এই হিসাবটা শুরু হবে। কিন্তু আমি যখন হিসাবটা শুরু করছি তখনও হচ্ছে এই জিনিসটা মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃত্তাকার স্কেলটা প্রধান স্কেলে জিরো দাগকে অতিক্রম করেই নাই। তার মানে কি যতটুকু হিসাব হওয়ার কথা ছিল সেটা হিসাব থেকে কম দেখানোর কথা, তাই না? তার মানে যেটা আমার হচ্ছে 5 মিলিমিটার দেখানোর কথা, ধরো সেটা আমাকে দেখালে হচ্ছে 4.8 মিলিমিটার, ধরো ত্রুটিটা এরকমই হলো। তাহলে এক্ষেত্রে ত্রুটি আমার কতটুকু হলো? ত্রুটি হইল হচ্ছে যদি বিয়োগ করে দিই 4.8 থেকে 5 বিয়োগ করি, তাহলে ত্রুটি হচ্ছে -0.2, এত মিলিমিটার এখানে কম আছে। তাহলে এই জিনিসটা যদি এখানে কম থাকে, আমার হওয়ার কথা ছিল 5 মিলিমিটার কিন্তু দেখাচ্ছে 4.8 মিলিমিটার, তাহলে সংশোধন করার জন্য কী করতে হবে? এই পরিমাণ যে অ্যামাউন্ট আছে 0.2 এটার মধ্যে অ্যাড করে দিতে হবে, কিন্তু ইয়ার সামনে চিহ্ন তো মাইনাস। তাহলে আমি কী করবো, সূত্রটা যদি বসাই যে 4.8 যেটা আছে এখান থেকে এই জিনিসটা আমি মাইনাস করলে তো এই জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে 0.2, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে 4.8 প্লাস 0.2 অর্থাৎ হচ্ছে 5 মিলিমিটার। উঠলো না, 5 মিলিমিটার।
যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে আমার ইটাকে অ্যাড করার প্রয়োজন হয়েছে এবং সূত্রে আগে থেকে একটা মাইনাস ছিল, এই জন্য হচ্ছে ই এর নিজস্ব চিহ্নটাকে হচ্ছে এই ক্ষেত্রে নেগেটিভ ধরা হয়। অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ 0 এরর, নেগেটিভ 0 এরর। এই ক্ষেত্রে ই এর চিহ্নটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে সংখ্যার দিকে আসে এবার। নেগেটিভ 0 এররের সংখ্যা হচ্ছে অ্যানভিল ও স্পিন্ডল লাগানো অবস্থায় যদি বৃত্তাকার 0 দাগটা প্রধান স্কেলের 0 দাগের বা বেস লাইন যে আছে সেই বেস লাইনের উপরের দিকে থাকে, তাহলে তার নেগেটিভ 0 এরর, অর্থাৎ ই তখন হবে নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। তো এখন আসো ছোটোখাটো দুইটা ম্যাথ করি। আছে কি আদৌ ম্যাথ? আচ্ছা হ্যাঁ আছে। ধরো আবার সে একই কাহিনী করলাম। আমি হচ্ছে লেকচার 2তে যে যন্ত্রগুলো ইউজ করছিলাম সেটাতে একটা জিনিস পরিমাপ করছি। ওই কলমের একটা মুখা ছিল না কি জানি একটা ছিল, জানি পরিমাপ করছিলাম, ভুলে গেছি। তো পরিমাপ করছি, পরিমাপ করে দেখার পর মানে পরিমাপ করার পর লক করার পর দেখলাম হচ্ছে ঘটনাটা কিছুটা এরকম, মানে এরকম দেখতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি যদি এখান থেকে ডাটাগুলো আগে বের করি, প্রশ্নে আগে গেলাম না, আগে ডাটাগুলো বের করি। তো প্রথমে হচ্ছে প্রধান স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট এল। এল এর পরিচয় কী ছিল? যে বেস লাইন বরাবর এটাকে ঘোরানোর পর সে হচ্ছে যতগুলো দাগ প্রধান স্কেলে যতগুলো দাগ সম্পূর্ণ অতিক্রম করছে সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। তাহলে এখানে এক একটা দাগ যেহেতু মিলিমিটার নির্দেশ করে, তাহলে এটা 5 হচ্ছে 5 মিলিমিটার। তাহলে 5 এবং নিচেরটা হচ্ছে কি, এই যে দেখো নিচেরটা যেহেতু দুইটা দাগের মানে 0 আর এটা 1 দাগ, এটা ঠিক মাঝখানে আছে, আমি অন্য একটা কালার ইউজ করি, 0 আর 1 দাগটা। তো 0 আর 1 দাগে যেহেতু মাঝখানে এই দাগটা আছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে 0.5 নির্দেশ করতেছে। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা ঠিক মাঝখানে পড়ারটা, এটা হচ্ছে কি 5.6, সরি 5.5। এটা হবে কি 6, এটা হবে কি 6.5, এটা হবে কি 7, এটা হবে কি 7.5, মানে 5, 6, 7 আর 0.5, 7.5। তার মানে 7.5 মিলিমিটার এখানে সম্পূর্ণ অতিক্রম করছে। তাহলে এখানে হচ্ছে রৈখিক স্কেল পার্ট বা এল এর পরিচয়টা হবে হচ্ছে বা মানটা হবে 7.5 মিলিমিটার, আগে থেকে হিসাব করা আছে আর কি, বা প্রধান স্কেল বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে। পরে হচ্ছে সি। সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। এটার পরিচয় কী ছিল? যে বৃত্তাকার স্কেলে যত নাম্বার দাগটা বেস লাইনের একদম বরাবর থাকবে অথবা খুব নিকটবর্তী থাকবে সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। এই ক্ষেত্রে একদম চোখ খুলেও চশমা পরো আর না পরো তবুও দেখা যাচ্ছে যে 30 নম্বর যে দাগটা আছে একদম ঠিক বরাবর আছে বেস লাইনের, তাহলে এক্ষেত্রে সি এর মান হচ্ছে 30। বাকি রইল হচ্ছে এলসি। এলসি হচ্ছে তার লঘিষ্ঠ গণন। কোয়েশনে ডাইরেক্ট বলাই আছে 0.01, লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01। এখন আমাকে হচ্ছে 3টা সিনারিও দিয়ে দিছে, এই 3টা সিনারিওতে আমাকে হচ্ছে পরিমাপকৃত বস্তুটির ব্যাসার্ধ বের করতে হবে। তার মানে হয়তো কোনো একটা গোলাকার বস্তুই মাপছিলাম, মনে নাই আর কি। আচ্ছা, যদি বৃত্তাকার প্রথম শর্তটা হচ্ছে বা প্রথম মেথের জন্য শর্তটা হচ্ছে যদি বৃত্তাকার স্কেলের 0 দাগটা রৈখিক স্কেলের একদম 0 দাগ বরাবর থাকে, মানে চুয়াল লাগাই দিছি, এখন বৃত্তাকার স্কেলে 0 দাগ, রৈখিক স্কেলে 0 দাগ বরাবর আছে, তার মানে এটা কি ত্রুটি? অবশ্যই এটা হচ্ছে 0 এরর বা ই এর মানটা 0। তাহলে এই ক্ষেত্রে ব্যাসটা কী হবে? ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস 0। এটা বসাও না বসাও ম্যাটার করতেছে না। তাহলে ভ্যালুগুলো যদি বসাই 7.5 প্লাস 30 ইন্টু 0.01, তাহলে 7.5 প্লাস 30 ইন্টু 0.01, এটা আসছে হচ্ছে 7.8 এত মিলিমিটার, ত্রুটি ছাড়া। 2 নাম্বার। এখন বলছে যদি বৃত্তাকার স্কেলের 0 দাগটা রৈখিক স্কেলের 0 দাগের 2 ঘর নিচে আসে, নিচে থাকা মানে কি? বিপরীত দিকে ঘুরাইলেই তো একমাত্র বৃত্তাকার স্কেলের 0 দাগটা, বা ঘড়িকাটা উল্টা দিকে ঘুরাইলেই তো বৃত্তাকার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের 0 দাগের নিচে আসে। তার মানে হিসাবটা শুরু হয়ে গেছে আমি শুরু করার আগেই। দুইটা দাঁত মিলাই দিছি এবং দেখা যাচ্ছে যে আমি হিসাব করার আগে কিছু হিসাব আগে থেকে এখানে হয়ে আছে। তার মানে এটা কি এরর? পজিটিভ এরর। তাহলে ই এর যে ভ্যালুটা এখান থেকে পাবো হিসাব করে সেটা হচ্ছে প্লাস হবে, তাহলে সামনে প্লাস চিহ্ন বসাই দিলাম। ই এর সূত্র কী ছিল? যতটুকু ঘর ত্রুটি হয়েছে মানে ঘর সংখ্যা, এই ক্ষেত্রে ঘর সংখ্যা 2 ইন্টু হচ্ছে লঘিষ্ঠ গণন 0.01, তার মানে ত্রুটি হচ্ছে প্লাস 0.02 মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রে ডি এর সূত্রটা কী হবে? এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস ই। আগেই বলছিলাম এটা প্লাস হওয়ার কারণ হচ্ছে হিসাব আগে থেকে কিছু হয়ে রয়েছে, তো এই হিসাবটা আমার আগে থেকে মাইনাস করতে হবে পরে, মানে মেন হিসাব বের করার পর বা যন্ত্র থেকে হিসাব করার পর সেটা আমার মাইনাস করতে হবে। তাহলে 7.5 প্লাস 30 ইন্টু 0.01 মাইনাস
প্লাস 0.02। তাহলে বাদ দিলে কতটুকু থাকতেছে? 7.5 প্লাস 30 ইন্টু 0.01 মাইনাস 0.02। ঠিক হিসাব করছে কি? 2 ইন্টু 0.01 দিয়ে গেলে দাঁড়াও 0.02, ঠিক আছে। 7.5 প্লাস 30 ইন্টু 0.01 মাইনাস 0.02, বাদ দিলে হচ্ছে 7.78। আচ্ছা, এত মিলিমিটার, কিছুটা কমে গেছে। 3 নাম্বার, 3-এ বলছে যদি বৃত্তাকার স্কেলে 0 দাগটা রৈখিক স্কেলের 0 দাগের 2 ঘর উপরে আছে। উপরে কখন থাকে? উপরে থাকে যখন হচ্ছে মানে হিসাব কিছুটা কম আছে, তখন উপরে থাকে। মানে হচ্ছে কিছুটা স্লাইড ক্যালিপার্সের বাম সাইডে চলে যাওয়ার মতো আর কি, যে আমি হিসাব শুরু করে ফেলছি কিন্তু এখনও হিসাব এখানে হয় নাই। কারণ আমি আগেই বলছি যে বৃত্তাকার স্কেলটা হিসাব শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে। এখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে আমরা দেখছি যে বৃত্তাকার স্কেলটা আস্তে আস্তে নিচে নামে। অর্থাৎ এটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাই, এটাকে যদি ঘড়ির কাঁটার বিপরীতে উল্টা দিকে নাকি, এই যে এভাবে যদি ঘোরাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে কী হবে? 30 থেকে 35-এ যাবে ঘোরানো শুরু করলে, 35 থেকে আবার 40-এ যাওয়া শুরু করবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে। আর যদি এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, তাহলে কী হবে? 30টা এই লাইনটা অতিক্রম করে পরে 25 হবে, 25 থেকে 20 হবে, এভাবে কমতে শুরু করবে। মানে হিসাব শুরু হয়েছে না, কিন্তু মানে আমি হিসাব শুরু করে ফেলছি কিন্তু এখানে কোনো হিসাব হয় না। আর যদি মাথায় না ঢুকে তাহলে আগের জায়গায় ফেরত যাও, এখানে যে শর্তটা বলছিলাম সেটা পড়ো, যে অ্যানভিল এবং স্পিন্ডল লাগানো অবস্থায় যদি বৃত্তাকার 0 দাগটা রৈখিক স্কেলে বেস লাইনের উপরে থাকে সেটা হচ্ছে নেগেটিভ এরর, এবং তখন এর মানটাকে নেগেটিভ ধরা হয়। তাহলে নেগেটিভ এররে যাই, আবার দেখি শর্ত মানছে কিনা। এনে বলছে বৃত্তাকার স্কেলে 0 দাগ রৈখিক স্কেলে 0 দাগে 2 ঘর উপরে আছে। কার শর্ত এটা? নেগেটিভ এররের শর্ত। আচ্ছা, তাহলে নেগেটিভ এরর হলে অবশ্যই এর ভ্যালুটা এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস দিলাম। কত ঘর উপরে ছিল? 2 ঘর, তার সাথে কী গুণ হবে? লঘিষ্ঠকরণ, তাহলে গুণ করলে আসতেছে হচ্ছে 0.02 এত মিলিমিটার। তাহলে সূত্র কী ছিল? ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস ই। তাহলে এল ছিল হচ্ছে 7.5 প্লাস সি ছিল হচ্ছে 30, এল প্লাস সি ইন্টু এল সি ছিল হচ্ছে 0.01 মাইনাস ই এর ভ্যালু হচ্ছে -0.02। তাহলে এখানে আসতেছে এই মাইনাসে মাইনাসে প্লাস 7.5 প্লাস 30 ইন্টু 0.01 মাইনাসে মাইনাসে প্লাস 0.02, একটু বেশি আসবে 7.82 মিলি দূর দাঁড়াও 82 মিলিমিটার। তো এগুলো ছিল যান্ত্রিক ত্রুটি থাকলে কিভাবে সংশোধন করতে হয় এবং যান্ত্রিক ত্রুটি কত প্রকার ও কী কী। তো এই লেকচার 2 মানে এই চ্যাপ্টারে হচ্ছে লেকচার 2 আর লেকচার 3, মানে আজকে লেকচারটা যদি করো তাহলে হচ্ছে এই রিলেটেড কোনো ম্যাথও যদি দেয়, আশা করি তুমি যদি বুঝে থাকো এবং হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো প্র্যাকটিস করে থাকো, আশা করি হচ্ছে তোমার কোনো প্রবলেম হবে না, এবং হচ্ছে এই রিলেটেড যতই ম্যাথ দেওয়া হোক না কেন তুমি সব ম্যাথই পারবা। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবা, আর যদি পড়ানোর সময় কোনো জিনিস এমন মনে হয় যে আমি ভুল পড়িয়েছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা আমাকে হচ্ছে কমেন্টে জানিয়ে দিতে পারো, নয়তোবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, ওই পেজে গিয়ে হচ্ছে ওই মানে প্রবলেমটা তুমি ইচ্ছা করলে পোস্ট করতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে হচ্ছে আমরা ত্রুটি রিলেটেড আরও কয়েকটা ম্যাথ করব, কয়েকটা টাইপের ম্যাথ এখন একটু বাকি আছে, করলেই হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।